আজকে আমরা 5 নাম্বার অঙ্ক করব। মনে রাখতে হবে এই 5 নাম্বারটা আর গতদিন যেটা করাইছিলাম, এই দুটো অঙ্ক কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবং এই দুটো, এই যেটা করাচ্ছি আজকে, এইটার মতোই একটা বাসা কাজ আছে। এই 3টা অঙ্ক থেকেই কিন্তু একটা অঙ্ক পরীক্ষায় আসার সম্ভাবনাটা অনেক অনেক বেশি। ঠিক আছে? তো যাই হোক, তাহলে ফেলে কি করবো? আমরা সবাই একটু শুনতে পাচ্ছেন তো কথা? জি ভাই, শোনা যাচ্ছে। তো এইখানে আমার যে তথ্যগুলো দেওয়া আছে, দ্য ফলোইং পার্সেস, দেখো এই নীল কালি দিয়ে এটা কিসের এন্ট্রি সেটা লেখা আছে, যে পার্সেস ওয়ার বাই এ বিজনেস হাউস হ্যাভিং 3 ডিপার্টমেন্ট। একটা বিজনেস হাউসের 3টা ডিপার্টমেন্ট আছে, সেই 3টা ডিপার্টমেন্টে পার্সেস দেওয়া আছে নিচে। ডিপার্টমেন্ট এ তে 1000 ইউনিট, বি তে 2000 ইউনিট, সি তে 2400 ইউনিট, তাই না? তিনটা জি আলাদা ভাই। ডিপার্টমেন্ট, 3টা আলাদা ডিপার্টমেন্টের আলাদা আলাদা পার্সেস দেওয়া আছে। যেটা পাশে দেওয়া আছে অ্যাট এ টোটাল কস্ট 1 লক্ষ টাকা, মানে এই যে 3টা ডিপার্টমেন্ট মোট কত ইউনিট কিনছে দেখো তো, কত হয়? 5400 না? 3 আর 2 5,400। তাহলে এ মুক্তা শুনতে পাচ্ছ কথা? অন্যরা কেউ কথা বলতেছে না তো? শুনতে পাচ্ছ সবাই? কেউ অন্যরা দু একজন বলো, শুনতে পাচ্ছ? হ্যাঁ বুঝতে ভাই। পারছি। আচ্ছা, ঠিক আছে। তো যেটা বলছিলাম যে এইখানে 3টা ডিপার্টমেন্ট মিলে 5400 ইউনিট ক্রয় করেছে। কত টাকা দিয়ে কিনেছে? 1 লক্ষ টাকা দিয়ে কিনেছে। কথা ঠিক আছে? তিনজন জি ভাই। মিলে মোট 1 লাখ টাকা দিয়ে এই ইউনিটগুলো কিনেছে। এটা দেওয়া আছে। এখন আমার এখানে ছোট্ট একটা কোশ্চেন হলো, সেটা হচ্ছে এখানে 1000 ইউনিট কিনছে একজন, 2000 ইউনিট কিনছে একজন, 2400 ইউনিট কিনছে একজন, মোট 1 লক্ষ টাকা দিয়ে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে প্রত্যেকটা ইউনিট কয় টাকা করে কিনছে? মানে 1000 ইউনিট কয় টাকা করে কিনছে, 2000 ইউনিট কয় টাকা করে কিনছে, 24 ইউনিট কয় টাকা করে কিনছে, এটা কি দেওয়া আছে? না ভাই। শুধু বলছে এত ইউনিট কিনছে, আর বলছে এত টাকা দিয়ে কিনছি কিনছে, কিন্তু কত করে, প্রত্যেকটা ইউনিট কত করে কিনছে সেটা বলা বলা নেই, আছে? না। মানে আমি বলতে হচ্ছে এরকম যে আমার যদি 12টা কলম কিনি 60 টাকা দিয়ে, তাহলে প্রতিটা কত দিয়ে কিনলাম সেটা কি বলা আছে এখানে? না, বলা নেই, পার রাইট, ইউনিটের কথা বলা নেই। পার ইউনিটের কথা বলেন, এই পার ইউনিটের বিষয়টা নিয়ে আমার এই অঙ্কটা। তো এর নিচে আসি, যে ইনভেন্টরি 1 জানুয়ারি মানে কি ওপেনিং ইনভেন্টরি না? হুম, 120 ইউনিট, 80 ইউনিট, 152 ইউনিট, তিনজনের জন্য ওপেনিং আলাদা আলাদা দেওয়া আছে। এরপরে বলছে দ্য সেলস ওয়ার, সেলস দেওয়া আছে, একটু মনোযোগ দিবেন। ডিপার্টমেন্ট এ বিক্রি করছে 1020 ইউনিট 20 টাকা করে, কয় টাকা করে? 20 টাকা করে। ডিপার্টমেন্ট বি বিক্রি করছে 1920 ইউনিট 22 টাকা 50 পয়সা করে, আর ডিপার্টমেন্ট সি বিক্রি করছে 2496 ইউনিট 25 টাকা করে। তার মানে দেখো আমি উপরে যে কোশ্চেনটা করেছিলাম, যে পারচেস করছে বলা আছে কত ইউনিট, আর কত টাকা দিয়ে কিনছে সেটা বলা আছে, কিন্তু কত করে কিনছে, প্রতি ইউনিটের মূল্য কত সেটা দেওয়া নেই। বাট এইখানে যখন বিক্রি করছে তখন প্রত্যেকটা ইউনিট কত করে বিক্রি করছে সেই রেটটাও এখানে দেওয়া আছে, আছে না? জি ভাই। তাহলে আমি যদি তোমাদেরকে কোশ্চেন করি যে ডিপার্টমেন্ট এ বিক্রি করছে কত ইউনিট, 1020 ইউনিট। কত টাকা করে, 20 টাকা করে। এই 20 টাকার একটা ভালো নাম দাও তো, কি নাম দেওয়া যেতে পারে এই বিশ সেলস টাকার পার ইউনিট। এক্স্যাক্টলি, সেলস পার ইউনিট। সেলস পার ইউনিট হচ্ছে 20 টাকা। ডিপার্টমেন্ট বি এর জন্য 22 টাকা 50 পয়সা, ডিপার্টমেন্ট সি এর জন্য 25 টাকা। সবার জন্য ভিন্ন ভিন্ন না? হ্যাঁ। সবার জন্য কিন্তু ভিন্ন ভিন্ন, ভালো করে খেয়াল করো। তাহলে এখানে যে কিনেছিল যে 5400 ইউনিট 1 লক্ষ টাকা দিয়ে, আচ্ছা কত করে কিনছে সেটা বলা নেই, কিন্তু কত করে যেটা কিনছে ওটাকে ভালো ইংলিশে কি বলা যায়? কস্ট পার ইউনিট, কি বলা যায়? কস্ট পার ইউনিট। মানে যেটা আমার অঙ্কে দেওয়া নেই সেটা হচ্ছে কস্ট পার ইউনিট, আর আমার নিচে এখানে দেওয়া আছে কি সেলস পার ইউনিট, তাই তো? জি ভাই। আমার অঙ্কটা এই দুটো তথ্যের উপর নির্ভরশীল, কস্ট পার ইউনিট আর সেলস পার ইউনিট। সেলস পার ইউনিট দেওয়া আছে কিন্তু কস্ট পার ইউনিট দেওয়া নাই, এটাই তো? হ্যাঁ।
এরপরে কিছু কথা বলছে যে দ্য রেট অফ গ্রস প্রফিট সেম ইন কেস অফ ইচ অফ ডিপার্টমেন্ট। প্রত্যেকটা ডিপার্টমেন্টের গ্রস প্রফিটের রেটটা কি বলছে? সেম। প্রত্যেকটা ডিপার্টমেন্টের গ্রস প্রফিটের রেটটা সেম। এরপরে বলছে ইউ আর রিকোয়ার্ড টু প্রিপেয়ার ডিপার্টমেন্টাল ট্রেডিং অ্যাকাউন্ট। কি করতে বলছে? ট্রেডিং অ্যাকাউন্ট করতে বলছে। ট্রেডিং অ্যাকাউন্ট মানে কি? ক্রয় বিক্রয় হিসাব। কি হিসাব? ক্রয় বিক্রয় হিসাব। রাইট। তাহলে ক্রয় বিক্রয় হিসাবের ছক আমরা কাটবো, কিন্তু তার আগে আরেকটু কথা আছে যেটা দেখে আসি। শো দ্য রিলেভেন্ট ওয়ার্কিং ইন সাপোর্ট ইউর অ্যান্সার। তোমার অ্যান্সারটা দেওয়ার জন্য যদি কোনো ওয়ার্কিং প্রয়োজন হয়, সেই রিলেভেন্ট ওয়ার্কিং গুলো মানে প্রাসঙ্গিক ওয়ার্কিং গুলোও করতে হবে। আমরা এবার একটু চলে যাই রিকোয়ারমেন্ট। আমাদের রিকোয়ারমেন্ট বলছিল এরকম এইটুক, এই যে ডিপার্টমেন্টাল ট্রেডিং অ্যাকাউন্ট, এটা চাইছে না? জি ভাই। এই অঙ্কে আমরা ট্রেডিং অ্যাকাউন্টে বেসিক যে চারটা জিনিস সব সময় যায়, সেই চারটা নাম একটা ওপেনিং ইনভেন্টরি, একটা পারচেস, ডান দিকে সেলস আর ক্লোজিং, এই চারটা সব সময় যায় না? জি ভাই। এরপরে সেলস এর নিচে কিছু ডিরেক্ট এক্সপেন্স যায়, সেগুলো থাকলে যায়, না থাকলে কি যায়? না। বাট এই চারটা এন্ট্রি ছাড়া আমার কোনো অঙ্ক দেখছি আমি আজকে পর্যন্ত? না ভাই। ওপেনিং, পারচেস, সেলস আর ক্লোজিং, এই চারটা ছাড়া কোনো অঙ্ক আমরা দেখি না, এক কথাই শেষ। তাহলে এই চারটার মধ্যে আমি অঙ্ক যখন পড়েছিলাম তখন পারচেস দেওয়া ছিল, ওপেনিং ইনভেন্টরি দেওয়া ছিল, সেলস দেওয়া ছিল, কিন্তু ক্লোজিং দেওয়া ছিল না। ক্লোজিং দেওয়া ছিল না। ছিল না। তাহলে ক্লোজিং নিয়ে পরে কথা বলা যাবে। এখন আমরা আসি এই যেটা দেওয়া আছে সেটা নিয়ে। এই ওপেনিং ইনভেন্টরি দেওয়া আছে, পারচেস দেওয়া আছে, সেলস দেওয়া আছে। তাহলে এইখানে এই যে টাকার ঘরে আমি ঘরটা কাটলাম, ঘর কাটা তো ঠিক আছে নাকি ভুল কাটছি আমি? না, ঠিক আছে। কোনো কোশ্চেন থাকলে এখনই করতে হবে যে ঘর আমি কাটছি ডিপার্টমেন্ট এর জন্য, বি এর জন্য আর সি এর জন্য। বলো কোনো কোশ্চেন আছে কি না? টোটালের ঘরটা এক্স্যাক্টলি, আমি এটাই কাটেনি। শুনতে যাচ্ছিলাম। এটাই শুনতে যাচ্ছিলাম যে টোটালের ঘরটা কেন নাই, তাই তো? জি টোটালের ভাই। ঘরটা এই কারণে নাই, কারণ প্রত্যেকটা এন্ট্রি যে কয়টা আমি এখানে লিখবো তাদের টাকা আমি আলাদা আলাদা বের করে নিয়েছি। কি করে নিয়েছি? এর উপরে ওয়ার্কিং করে আলাদা আলাদা বের করে নিব। কি করে নিব? হুম, আলাদা আলাদা বের করে নিন। আলাদা আলাদা বের করে নিব। আমার এখানে টোটালের কোনো এন্ট্রি অঙ্কে নাই। যেমন যদি আমি আগের অঙ্কটা যাই, দেখো আগের অঙ্কের দিন, আগের দিন যেটা করছিলাম সেখানে কি টোটালের ঘর কাটছিলাম এই এই অঙ্কটাই, এই 9 নম্বর অঙ্কে? না না। Sorry, 9 না 4 নম্বর, কোনো টোটালের ঘর কাটে নাই। কেন কাটে নাই? কারণ এখানেও আমার আলাদা আলাদা করে দেওয়া ছিল, শুধু ইনডিরেক্টটা আলাদা করা ছিল না। এটা আমরা ওয়ার্কিং করে আলাদা করে নিছিলাম নাকি, এটা আলাদা করে নিছিলাম না? জি ভাই। কিন্তু যদি তারও আগে যাই, এই অঙ্কটা যাই, এইখানে দেখো আমার টোটালের ঘর কাটা আছে। কেন টোটালের ঘর কাটা আছে? কারণ এই যে ফুয়েল অ্যান্ড ওয়াটার, এই জিনিসটা আমার টোটাল 800 টাকা দেওয়া ছিল। এর মানে ক্লাব ডিপার্টমেন্টের কত, জেনারেল ডিপার্টমেন্টের কত, এটা কিন্তু দেওয়া ছিল না, এটা আমরা পরে ভাগ করে বসাইছি, তাই তো? জি ভাই, ভিতরে কাজ করে নিয়েছিলাম। রাইট। যেহেতু এখানে টোটাল দেওয়া ছিল তাই টোটালে করে বসাইছি, পরে গিয়ে ভাগ করে দিয়েছি। আর যদি আমার অঙ্কের কোনো এন্ট্রি আগে থেকে ভাগ করে দেওয়া থাকে তাহলে টোটালের ঘর কাটা লাগবে না। কথা ক্লিয়ার? এই গতদিন জি যেটা ভাই। করেছিলাম সেখানেও তো প্রত্যেকটা এন্ট্রি ভাগ ভাগ করে দেওয়া ছিল, ছিল না? এই জন্য হুম, আমরা টোটাল ঘর কাটি নাই। আজকেও তাই, আমরা এখানে যতগুলো এন্ট্রি দেখতে পাচ্ছি এই সবগুলো এন্ট্রি দেখো ডিপার্টমেন্ট এ বি সি সব আলাদা আলাদা করা আছে, শুধু এখানে ইউনিট দেওয়া আছে। বাট আমার কোশ্চেন যেটা ছিল এখানে সেটা কি, এখানে তোর বসাতে হবে টাকা। কি বসাতে হবে? টাকা বসাতে হবে। টাকা বসাতে হবে। দেখো যদি ইউনিট হতো তাহলে আমার অঙ্ক কিন্তু সহজ হয়ে গেছিল। কেমন সহজ? আমার ক্লোজিং এর ইউনিট কি দেওয়া ছিল? ওপেনিং এর ইউনিট দেওয়া ছিল, পারচেজ এর ইউনিট দেওয়া ছিল, সেলস এরও ইউনিট দেওয়া ছিল, ছিল না? হ্যাঁ। ক্লোজিং এর ইউনিট কি ছিল? দেখে আসো, না, ছিল না। আবার দেখে আসো। এই বলো, এই হলো অঙ্ক। পারচেজ দেওয়া আছে এই যে উপরে, ওপেনিং ইনভেন্টরি দেওয়া আছে এই, সেলস দেওয়া আছে এই। কোথাও ক্লোজিং আছে? না ভাই। ক্লোজিং ইউনিট বের করার সূত্র কি গতকালকে পড়াইছিলাম? ওপেনিং প্লাস পার্সেস মাইনাস সেল। এই যে নিচে লেখাই আছে, আছে না?
ক্লোজিং ইউনিট বের করার সূত্র হচ্ছে ওপেনিং প্লাস পারচেজ লেস সেলস, এগুলো সব কিন্তু ইউনিটের কথা বলছি, আমি কিন্তু টাকার কথা বলতেছি না। তাহলে ওপেনিং এর ইউনিট আমার অঙ্কে দেওয়া আছে বলেন, দেওয়া আছে। পারচেজ ইউনিট দেওয়া আছে, হ্যাঁ আছে। সেলস এর ইউনিট দেওয়া আছে। সেলস এর ইউনিটও দেওয়া আছে। জি তাহলে ভাই আছে। এটা তিনটা যোগ বিয়োগ করলে আমি ক্লোজিং ইউনিট পাবো না? হ্যাঁ পাবো। জাস্ট আমি একটা জায়গায় দেখাই যে এটা আমি বের করছি তোমাদের জন্য, সেটা খেয়াল করে। এই যে ওয়ার্কিং 6 নাম্বারে লিখছি ক্যালকুলেশন অফ ক্লোজিং ইনভেন্টরি ব্র্যাকেট ইউনিট লিখছি। জি ভাই। কিভাবে? উই নো ক্লোজিং ইনভেন্টরি সমান ওপেনিং যোগ পারচেজ লেস সেলস। এইটা লিখে দেখো ডিপার্টমেন্ট এর জন্য ওপেনিং এর ইউনিট যোগ পারচেজ লেস সেলস এর ইউনিট বাদ দিয়ে 100 ইউনিট হয়েছে, বি এর জন্য 160, সি এর জন্য 56 ইউনিট। তাহলে কি ক্লোজিং আমি পেয়ে গেলাম? হ্যাঁ পাইছি। কি পাইছি? টাকা পাইছি না ইউনিট পাইছি? ইউনিট পাইছি। তাহলে খেয়াল করো এই ইউনিট তোমার অঙ্কে ছিল না দেওয়া। তাহলে আমি যখন এই ছকটা কাটবো, এই ট্রেডিং অ্যাকাউন্টের ছকটা কাটবো, ডিপার্টমেন্টাল ট্রেডিং অ্যাকাউন্ট, প্রত্যেকটা ডিপার্টমেন্ট ট্রেডিং অ্যাকাউন্টও করতেছি। তো এইখানে আমি এই যে ওপেনিং বসাইছি, পার্চেস বসাইছি, সেলস বসাইছি, ক্লোজিং বসাইছি, প্রত্যেকটারই ইউনিট বসাবো না টাকা বসাবো? টাকা বসাবো। কারণ ট্রেডিং অ্যাকাউন্টের মূল উদ্দেশ্য হচ্ছে গ্রস প্রফিট বের করা। তো গ্রস প্রফিট বের করতে গেলে অবশ্যই আমাকে টাকা বসাইতে হবে। তাহলে টাকা যদি বসাতে যাই তাহলে আমাকে টাকা আগে বের করে আনতে হবে। এই চারজনের টাকা কি করে আনতে হবে? বের করতে হবে। বলো, এই কথাটা কি তোমরা সবাই শুনতে পেয়েছো যে প্রত্যেকের ইউনিট আমি পেয়েছি, এখন প্রত্যেকের টাকা বের করতে গেলে আমাকে আগে এটা বের করে আনতে হবে, কারণ এখানে টাকা বসাইতে হবে। এই কথা কি বুঝছো জি ভাই। নাকি না? হ্যাঁ। হ্যাঁ যদি ভাই। বলে থাকো তাহলে আমি টাকাটা বের করার জন্য নেমে পড়লাম। খেয়াল করতে হবে কিন্তু, আমি যে সিকোয়েন্স বাই সিকোয়েন্স কথা বলতেছি বা বলবো এটা একটু মনে রাখার চেষ্টা করবা। দেখো এদের টাকা বের করতে গেলে আমার এই সূত্রটা মনে রাখতে হবে, জাস্ট এতটুকু, এই যেটুকু আমি মার্ক করেছি। কি মনে রাখতে হবে? ওপেনিং ইউনিট যোগ গুণ হচ্ছে কস্ট পার ইউনিট, ক্লোজিং ইউনিট গুণ হুম। কস্ট পার ইউনিট, পারচেজ ইউনিট গুণ কস্ট পার ইউনিট, আর সেলস ইউনিট গুণ সেলস পার ইউনিট। এই হলো টাকা বের করার ফর্মুলা। মানে আমি যদি ক্লোজিং এর টাকা বের করতে চাই তাহলে ক্লোজিং এর ইউনিটের সঙ্গে কস্ট পার ইউনিট গুণ করতে হবে, ওপেনিং এর টাকা বের করতে চাইলে ওপেনিং এর ইউনিটের সঙ্গে কস্ট পার ইউনিট গুণ করতে হবে, পারচেজের টাকা বের করতে চাইলে পারচেজের ইউনিটের সঙ্গে কস্ট পার ইউনিট গুণ করতে হবে। কিন্তু সেলসের টাকা বের করতে গেলে সেলসের ইউনিটের সঙ্গে সেলস পার ইউনিট গুণ করতে হবে। সেলস পার। তাহলে এই যে সূত্রটা, চেঞ্জ কোথায় দেখা গেছে? জি ভাই। এই অন্য তিনটে একটা কথা, একই দ্বারা গুণ হচ্ছে। তিনটা একটা জিনিস দ্বারা গুণ হবে কিন্তু সেলসটা শুধুমাত্র সেলস পার ইউনিট দ্বারা গুণ হবে, ঠিক আছে? হ্যাঁ। অন্যরা একটু কথা বলতে হবে। এই জিনিসটা কি বোঝা গেল নাকি না? ঠিক ভাই, বুঝতে পারছি। এখন যদি বুঝতে পেরে থাকো তাহলে আমার ছোট্ট একটা কোশ্চেন আছে, সেই কোশ্চেনটা হচ্ছে, আমি প্রথমেই বলে আসছিলাম আমার অঙ্কে দুইটা রেটের কাজ আছে, সেটা হচ্ছে একটা কস্ট পার ইউনিট আর একটা সেলস পার ইউনিট। আমার এই অঙ্কে কোনটা দেওয়া ছিল আর কোনটা দেওয়া ছিল না, নাকি দুটোই ছিল? বলেন কোনটা দেওয়া ছিল আর কোনটা দেওয়া ছিল না? সেলস পার ইউনিটটা ছিল, কস্ট পার ইউনিটটা ছিল এই না। দেখেন নিচে এখানে সেলস পার ইউনিট প্রত্যেকের জন্য আলাদা আলাদা 20 টাকা, 22 টাকা, 50 পয়সা, 25 টাকা দেওয়া আছে না? জি ভাই। কিন্তু জি ভাই। কোথাও কি কস্ট পার ইউনিট এটা কি দেওয়া আছে? না, দেয়া নেই। না। শুধু বলছে যে টোটাল কস্ট 1 লক্ষ টাকা, আর কে কতটুক ইউনিট কিনছে সেটা বলা ছিল, বাট কস্ট পার ইউনিট দেওয়া ছিল না। তাহলে আমাদের এই ধরনের অঙ্কের প্রথম কাজ হলো এই দুটো রেট আছে কিনা সেটা দেখে নেওয়া, যেটা নাই সেটা বের করে নিতে হবে। যেটা নাই সেটা কি করতে হবে? বের বের করে নিতে হবে। তাহলে আমার কিন্তু আলটিমেট যে ট্রেডিং অ্যাকাউন্ট করতে গেলে আমার এই রেট দুটো কাজে লাগবে। তাহলে আমার যেহেতু সেলস পার ইউনিট আছে, আমি এবার কস্ট পার ইউনিটটা বের করে নেব। এখন বলেন, সেলস পার ইউনিট দেওয়া আছে, তাহলে এখান থেকে আমি কোন টাকাটা সহজে বের করতে পারবো? সেলসের টাকা না পার্চেজের টাকা না ক্লোজিং এর টাকা না ওপেনিং এর টাকা? কার টাকা বের করতে হবে সহজে? টাকা। সেলসের টাকা, তাই না? কেন? কারণ সেলসের ইউনিটও দেওয়া আছে, সেলস পার ইউনিটের টাকাও দেওয়া আছে, রেট আছে না? জি ভাই। তাহলে আমি সেলসের টাকা সহজে বের করতে পারতেছি। কিন্তু বাকিগুলো বের করতে গেলে অবশ্যই আমার কোনটা লাগবে? কস্ট পার ইউনিটটা লাগবে, ওটা বের করতে হবে। তাহলে
প্রথম কথা হলো যেটা আমি সহজে বের করতে পারবো, আমি কিন্তু অঙ্কের কথা বলতেছি এখনই, যেটা আমি সহজে বের করতে পারবো ওইটা আমি আগে বের করব। তাহলে কোনটা সহজে বের করতে পারতেছি? সেলস। তাহলে ওয়ার্কিং অনের নাম হবে ক্যালকুলেশন অফ সেলস প্রাইস। ওয়ার্কিং অনের নাম কি হবে? ক্যালকুলেশন অফ সেলস প্রাইস। তাহলে সূত্র কি? সেলসের ইউনিটের সঙ্গে রেটটা গুণ করতে হবে। তাহলে এই যে এই দেখো, নিচে আসো, ওয়ার্কিং অন, খেয়াল করো, ক্যালকুলেশন অফ সেলস প্রাইস লিখছি আমি, লিখেছি। জি ভাই। তাহলে ডিপার্টমেন্টের টাকা কত হবে? 1020-এর সঙ্গে 20 দ্বারা গুণ করলে যা হবে তাই, কারণ ওই ইউনিট আর রেট গুণ করতে হবে। ডিপার্টমেন্ট বিরও তাই, ডিপার্টমেন্ট সিরও তাই। আমি কি সেলসের টাকা সবার পাইলাম নাকি না? হ্যাঁ, পেলাম। কারো কোনো এইখানে কোনো কোশ্চেন আছে কি না বলতে হবে এখনই, যে সেলসের টাকা বের করছি এইভাবে, এটা নিয়ে কারো কোনো কোশ্চেন আছে কি না? নাই, ঠিক আছে। না ভাই। তাহলে আমি সেলসের টাকা বসাই দেবো। কোথায় বসাই দিব? এই ছকটায় বসাই দেবো। সেলসের টাকা ওখানে যা বের করছি এখানে তাই দেখেন বসাইছি, 20,400, 23,200, 62,400 বসাইছি। হ্যাঁ। ওকে, এখন আমি যে বাকি যে তিনজন আছে এই তিনজনের টাকা বের করতে গেলে আগে আমার কি লাগবে বলো? কস্ট পার ইউনিট লাগবে। কি কত লাগবে? পার ইউনিট পার লাগবে? ইউনিট। কারণ এটা হলেই দেখো সহজেই আমি টাকা বের করতে পারবো, তাই না? কারণ প্রত্যেকের ইউনিট আছে, শুধু কস্ট পার ইউনিটের ওই রেটটা বের করতে পারলে আমার অঙ্ক শেষ। তাহলে খেয়াল করো, এই রেটটা বের করব আমি, কস্ট পার ইউনিট এটা বের করব। দেখো, আমি এখান থেকে যেটা তোমাদের বলবো একটু শুনবা মনোযোগ দিয়ে, তাহলে সহজ হবে। আচ্ছা, সেলস এটা বের করার সূত্র এইটুক না যেটুক দেখাচ্ছি? সেলস সমান কি? কস্ট প্লাস প্রফিট, তাই তো? হ্যাঁ। এটা কি সেলসের জি ভাই। সূত্র নাকি না? জি ভাই, এটাই তাহলে এই হ্যাঁ। সেলসের সূত্রকে আমি মডারেট করতেছি, সেলস মাইনাস প্রফিট ইকুয়াল টু কস্ট। মানে এই যেটা, এইটার একটু দিক পরিবর্তন করতেছি, কস্টটা আমি এক পাশে রেখে প্রফিটটা আর এক পাশে নিয়ে গেলাম। হয়েছে? হুম। তাহলে এখানে আমি যেহেতু কস্ট বের করবো এই জন্য আমি কস্টের দিকেই যাচ্ছি। তাহলে কস্ট সমান সমান আমি এইভাবে লিখতে পারি, কস্ট সমান সমান সেলস মাইনাস প্রফিট লেখা যায়? জি ভাই, পারি। অন্যরা একটু বলেন, এটা কি লেখা যায় নাকি না? জি ভাই, লেখা যায়। তাহলে প্রত্যেকের সঙ্গে যদি আমি এখন পার ইউনিট কথা লাগাই দেই, সূত্র তো একই। তাহলে কি লিখবো? কস্ট পার ইউনিট ইকুয়াল টু সেলস পার ইউনিট মাইনাস প্রফিট পার ইউনিট। আমি যেটা বের করার মিশনে নামছি, কস্ট পার ইউনিট বের করার মিশনে নামছি, তাহলে কস্ট পার ইউনিট বের করার যে সূত্র সেটাতে কি আমরা আসতে পারছি? সূত্রটা কি? জি ভাই। এটা কিন্তু অঙ্ক না, এটা বুঝাচ্ছি কিন্তু। তাহলে আমার কস্ট পার ইউনিট বের করতে গেলে আমার সেলস পার ইউনিট থেকে প্রফিট পার ইউনিট মাইনাস করতে হবে। আচ্ছা, এখানে এই যে সেলস পার ইউনিট আর প্রফিট পার ইউনিট এর মধ্যে তো আমার অঙ্কে সেলস পার ইউনিট দেওয়াই আছে, আছে না? হ্যাঁ, দেওয়া আছে। তাহলে এখান থেকে শুধু প্রফিট পার ইউনিটটা বাদ দিলেই তো হচ্ছে, তাই কি না? তাহলে জি ভাই। ডিপার্টমেন্ট হ্যাঁ। এর কি হবে আমি একটু দেখি। ডিপার্টমেন্ট এর এখানে সেলস পার ইউনিট ছিল 20 টাকা, সেখান থেকে আমি প্রফিট পার ইউনিট বাদ দেব। আচ্ছা, প্রফিট পার ইউনিট বাদ তো দিব, কিন্তু প্রফিটটা কত টাকা বা কত রেট এটা তো বলছিল না, শুধু একটা কথা বলছিল। সেই কথাটা ছিল এরকম, দ্য রেট অফ গ্রস প্রফিট ইজ সেম ইন কেস অফ দ্য ইচ ডিপার্টমেন্ট। প্রত্যেক ডিপার্টমেন্টের গ্রস প্রফিটের রেটটা সেম, এটা বলছিল, তাই না? হ্যাঁ। হ্যাঁ। তাহলে মনে করো সেই রেটটা আমি ধরে নিলাম, এখানে মনে করো 20%। তার মানে দেখো আমি ডিপার্টমেন্ট এর কিন্তু সেলস পার ইউনিট ছিল কত? 20 টাকা না? কত টাকা ছিল? হুম। 20 টাকা। 20 টাকা। ডিপার্টমেন্ট বি এর কত ছিল? 22 টাকা 50 পয়সা। 22 টাকা 50 পয়সা। সি এর কত ছিল? 25 টাকা, তাই তো? 25 টাকা। হ্যাঁ। এই প্রত্যেকটা থেকে আমি প্রফিট পার ইউনিট বাদ দেবো। তাহলে প্রফিট পার ইউনিট যেহেতু রেট বলছিল প্রত্যেকের সেম, মনে করো আমি প্রত্যেকের 20% ধরছি। কত পার্সেন্ট ধরছি? 20%। যেহেতু সেম বলছে, কত ধরছি? 20%। 20%। আমি চাইলে এখানে 30 ধরতে পারি, বলো? পারি। তাহলে প্রত্যেকটাই 30 ধরা লাগবে না তাহলে?
হ্যাঁ আমি যদি 30 ধরি তাহলে প্রত্যেকের 30, যদি 25 ধরি প্রত্যেকের 25, 20 ধরলে প্রত্যেকের 20। আচ্ছা, এরকম ভাবে পার্থ ধরলো 15, তারপরে দীপক ভাই ধরলো 10, মুক্তা ধরলো 20%, সোনিয়া ধরলো 35%। এতে এক একজনের অ্যান্সার এক এক রকম বেরোবে না, তাই না? হ্যাঁ জি ভাই। কিন্তু মনে রাখতে হবে, এখানে আমার যদি অ্যাকাউন্টিং এ 1 লক্ষ স্টুডেন্ট পরীক্ষা দেয়, ওই 1 লক্ষ সবাই একই ধরতে বাধ্য। এখানে হয় 20 ধরলে সবাই 20 ধরবে, 30 ধরলে সবাই 30 ধরবে, 25 ধরলে সবাই 25 ধরবে। কথা ক্লিয়ার? সেটা কিভাবে? তাহলে কি সবাইকে বলে দেওয়া হবে যে তোমরা এই পার্সেন্ট ধরো? না। তাহলে কি করতে হবে বলো? এই সুদটা ফেলাতে হবে। না, এই পার্সেন্টটা বের করে আনতে হবে। এই পার্সেন্টটা কি করে আনতে হবে? বের করতে হবে। বের এখানে করে তো আনতে 20 হবে। হবে না, 25 হবে না, 30 হবে, সেটা বের করে আনতে হবে। আর বের করলে তো সবার একই রকম হবে, তাই না? তাই কি না? হ্যাঁ এক্স্যাক্টলি। আমরা এই রেটটা বের করব এখন। দেখো তো, রেটটা বের করলেই কিন্তু সহজ হয়ে গেল না, যে 20 টাকার উপরে আমি 20% কাটবো। কেটে 20 টাকা থেকে 4 টাকা মাইনাস করলে 16 টাকা হয়। তাহলে এই 16 টাকা হচ্ছে কস্ট পার ইউনিট আছে এর জন্য, আর বি এর জন্য কত? 18 টাকা। সি এর জন্য কত? 20 টাকা, তাই না? দেখো তো, ভাই ওই ইজিলি তাই কিনা? পার্সেন্টেজটা সেলস এর উপরই হবে, এটা কি বলা আছে? আমি তো সেটা তোমাকে এখনো কোশ্চেন করতে, ওটা পরে আমি শিখাই, যখন শিখাবো তখন এই কোশ্চেন থাকবে না তোমার। তুমি তো এইটুক বোঝো যে পার্সেন্টটা যদি আমি পাই, তাহলে সেই পার্সেন্টটা যদি এই টাকার উপরে আমি কাটি, মানে এই সেলসের উপরে যদি কাটি, তাহলে কি বিয়োগ করলে 16, 18, 20 বের করতে পারবা? জি ভাই। তাহলে এই পার্সেন্টটা আমি বের করব এখন। এই বের কিভাবে করব, এইটা খেয়াল করো। তার মানে ওয়ার্কিং টু এর নাম হবে এই রেট বের করা। কি বের করা? দেখো, রেট তোমাদের বের করা। কিন্তু আমি, মূল উদ্দেশ্য ছিল কি, এই 16 টাকা, 18 টাকা, 20 টাকা, এই যে কস্ট পার রেটে বের করা। তো এটা বের করতে গেলে তো আগে হুম। রেটটা লাগবে, তাই না? হ্যাঁ। তাহলে এইটুক যদি তোমরা বুঝতে পারো, এই রেটটা বের কেন করব, আর রেট বের করার পরে কস্টটা কি করে বের করবো, তাহলে আমার অঙ্ক কিন্তু শেষ। মানে অঙ্কের মূল ঝামেলা তো এই জায়গাটাই। তাহলে আমি সেখানে চলে যাই, আমি আগে রেট বের করব। এবার দেখো, ওয়ার্কিং টু, ক্যালকুলেশন অফ গ্রস প্রফিট রেট, লিখছি বিষয়টা? জি ভাই। লিখছি। এবার খেয়াল করো, তাহলে গ্রস প্রফিট রেট বের করার সূত্র কি? নিচে তাকাও, উই নো গ্রস প্রফিট রেট সমান সমান গ্রস প্রফিট ভাগ সেলস গুণ 100। সূত্র যা লিখছি বুঝছো নাকি না? জি ভাই বুঝছি। যদি না বোঝো, আমি এখানে আবার সূত্র লিখবো অন্যভাবে। যদি না বোঝো, আমি এরকম ভাবে সূত্র লিখবো, এরকম ভাবে। না ভাই ঠিক আছে। না, অনেক সময় বোঝা যায় না তো, সেই জন্য আমার লিখতে হয়। দেখো, যেহেতু তোমাদের সমস্যা যাতে না হোক, আমি তাই চাই। বের করার সূত্র। মানে উপর নিচে যে লিখতে হবে কিভাবে, আমি এই জিনিসটা বলতেছিলাম আর কি। দেখো তো, এই যে সূত্রটা আমি এখানে লিখলাম, এটা কি বোঝা গেল? সূত্র কি লিখছি? গ্রস প্রফিট ভাগ সেলস গ্রস গুণ 100 প্রফিট বাই সেলস বোনাস। লিখছি। মানে জি জি ভাই। ভাই। তোমরা যেভাবে চাচ্ছিলে সেভাবে লিখছি আর কি। এখন কথা হচ্ছে, গ্রস প্রফিট কে সেলস দ্বারা ভাগ করব। এই পার্ট তো ভালো করে গেল, কি দ্বারা ভাগ করতেছি আমি? সেলস দ্বারা। কেন সেলস দ্বারা ভাগ করতেছি? কারণ ওই রেটটা আমি সেলসের উপরে কাটবো। কার উপরে কাটবো? সেলস এর আমি এখানে যার উপরে কাটবো তার জন্যই বের করব। মানে আমি এখানে সেলস দ্বারা ভাগ করতেছি বিদায়, আমি ওখানে সেলসের ওই টাকার উপরে কাটতে পারবো। কিন্তু যদি সেলস ছাড়াও অন্য কোনো কিছু দ্বারা ভাগ করতাম, তাহলে কি সেলসের উপর কাটতে পারতাম? না। না এই জন্য আমি এখানে সেলসের উপরে বের করব। কেন? কারণ উপরে আমার সেলস পার ইউনিট দেওয়া আছে, তার উপরে আমাকে পার্সেন্ট কাটতে হবে। এই জন্য আমি সেলসের উপরে বের করে নিচ্ছি। ঠিক আছে, তোমার কোশ্চেন উত্তর পেয়েছো পারতো? জি ভাই। ওকে। এখন আসি, আমাদের এই যে গ্রস প্রফিটটা কত আর সেলসটা কত, এটাই তো লাগবে আমার, নাকি? এটা ছাড়া কি সম্ভব? না।
এই না দুটো লাগবে। ছাড়া সম্ভব না। তাহলে আমার সেলসটা কত, পারছে সেলস আর গ্রস প্রফিটটা কত, এই উপরে দেখো আমি লিখে নিয়েছি। প্রথমে দেখো হলুদ কালার করা, এটা খেয়াল করো, হলুদ কালার করা প্রথমে লিখছি সেলস। এই সেলসটা কত? এই সেলসটা হচ্ছে আমরা যে সেলসটা অঙ্কে বসাইছিলাম সেটা না, নাকি অন্য কিছু? জি ভাই সেটা না, অন্য কিছু। ভালো করে খেয়াল করো, এখানে লিখছি এক সেলস, আছে। হলুদ ও কালার করা সেলস। কথাটা শুধু সেলস, নিচের এবিসি দেখবা না। সেলস লেস হচ্ছে কস্ট। কি লিখছি কস্ট। এখানে? একটু মনে করো, আমি এখানে কালারটা উঠাই দিই। সেলস লেস কস্ট ইকুয়াল টু কি পাবো? গ্রস প্রফিট। তাহলে আমি যদি এই যে নিচে যে গ্রস প্রফিটটা পাবো, এই গ্রস প্রফিটটা এখানে নিচে বসাবো, আর এই উপরে সেলসটা নিচে বসাবো, তাহলে তো 100 দ্বারা গুণ করলে রেট হয়ে যাচ্ছে নাকি? হ্যাঁ তাহলে হ্যাঁ আমার কোশ্চেন হচ্ছে এই সেলসটা কত আর এই কস্টটা কত, কারণ সেলস থেকে কস্ট মাইনাস করলেই গ্রস প্রফিট পাবো। প্রশ্ন যেমন উত্তরে তেমন। এই সেলস আর কস্ট এর মধ্যে আমার যে কোনো একটা এন্ট্রি সরাসরি অঙ্কে দেওয়া থাকবে। এই সেলস আর কস্টের মধ্যে যে কোনো একটা টাকা সরাসরি অঙ্কে দেওয়া থাকবে। বলো কোনটা দেওয়া আছে আর কোনটা নাই? কস্টের টাকাটা দেওয়া আছে। মুক্তা, কোনটা দেওয়া আছে? আমি অঙ্ক বের করি, তাহলে তো দেখলেই বোঝা যাচ্ছে, যেহেতু আগে পড়ছি তো ভুলে যেতে পারো। এই যে 5 নম্বর অঙ্ক, এখানে কোথায় সেলস আর কস্ট এর মধ্যে কোনটা দেওয়া আছে সরাসরি, যে সেলস এত টাকা কস্ট এত টাকা? কষ্টের টাকা দেওয়া আছে ভাইয়া, এক 1 লাখ লক্ষ টাকা। টাকা দেওয়া আছে, কস্ট টাকা দেওয়া আছে না? জি ভাই। যেহেতু কস্টের টাকা দেওয়া আছে, তাহলে আমি ওই কস্টের টাকাটা বসাতে বাধ্য। তাহলে আমি কস্ট 1 লক্ষ টাকা বসালাম, বসাইছি যেটা দেওয়া ছিল। হ্যাঁ জি ভাইয়া। এইবার আমি কি করব? সেলস বসাবো। কিভাবে বসাবো খেয়াল করবা কিন্তু, আমার কোশ্চেনের থিমটা বুঝবা। এই 1 লক্ষ টাকা তো টোটাল কস্ট, কত ইউনিটের জন্য? বলো কত ইউনিটের জন্য? এই 5400 ইউনিট, ইউনিটের জন্য। 5400 ইউনিটের জন্য না? হ্যাঁ তাই তো? জি ভাইয়া। কিন্তু আমার অঙ্কে যে সেলসটা দেওয়া ছিল না ঠিক, কিন্তু সহজে বের করা গিয়েছিল, সেটা হচ্ছে ডিপার্টমেন্ট এর 1020 গুণ 20, ডিপার্টমেন্ট বি এর 1920 গুণ 22 টাকা 50 পয়সা, আর ডিপার্টমেন্ট সি এর যে 2496 গুণ 25 টাকা, এটা গুণ করলেই তো আমি সেলসটা পাবো, তাই না? হ্যাঁ হুম। আর কোশ্চেন হচ্ছে এইখানে এই যে সেলসের ইউনিট গুলো, এই 3টা ইউনিট যোগ করলে কত হয়? এই 3টা ইউনিট 5436। কত? 5436, তাই তো? জি ভাই। আচ্ছা, তাহলে এই উপরের যে 5400 ইউনিটের কস্ট হলো এইটা, তাহলে এইখানে ইউনিট কি সেম থাকলো না চেঞ্জ হয়ে গেল? চেঞ্জ হলো। চেঞ্জ হয়ে চেঞ্জ গেল। হয়েছে। তাহলে এই জায়গাটাই হচ্ছে আমাদের সমস্যা। আমরা যদি এই সেলস প্রাইস থেকে, নিচের এই সেলস প্রাইস থেকে উপরের কস্ট মাইনাস করি, তাহলে কিন্তু প্রফিট পাবো না। পাবো? কারণ আমার কস্ট হলো পাবো না, কারণ 5400 আলাদা ইউনিটের, আলাদা ইউনিট হয়ে যাচ্ছে। কস্ট হলো 5400 ইউনিটের, আর সেলস হলো 5436 ইউনিটের। তাহলে কি হলো? আচ্ছা, আমি যদি এইরকম ভাবে বলি, মনে করো পার্থর মাসিক ইনকাম হচ্ছে 20,000 টাকা, আর ওর কস্ট হচ্ছে 12,000 টাকা, তাহলে এর হচ্ছে সেভিং কত? পার্থর সেভিংস কত? ভালো করে বোঝো। পার্থর মাসে ইনকাম 20,000, পার্থর মাসের খরচ 12,000, তাহলে পার্থর সেভিংসটা কত? 8,000 টাকা। 8000। 8,000 টাকা। মানে পার্থর ইনকাম থেকে পার্থর খরচ বাদ দিচ্ছ। কিন্তু যদি এখানে বলা থাকতো যে মুক্তার ইনকাম 18,000 আর তার খরচ 15,000, তাহলে তুমি কি এখানে পার্থর ইনকাম থেকে মুক্তার খরচ বাদ দিতে নাকি? না। যার ইনকাম তার থেকে মাইনাস করলে তার সেভিংস পাবো। মানে আমি কি মানে একদম ইজিলি বোঝাতে চাচ্ছি বিষয়টা। তার মানে উপরের যে কস্টটা দেওয়া আছে 1 লক্ষ টাকা, এটা 5400 ইউনিটের জন্য না? হুম। হ্যাঁ এই 5400 ইউনিটের কস্ট 1 লাখ টাকা। এই 5400 ইউনিটের সেলস যেটা, সেখান থেকে বাদ না দিলে অ্যাকচুয়াল প্রফিট পাবো না। আমি নিচের যে 5436 ইউনিট, এটা তো সম্পূর্ণ আলাদা ইউনিট।
এর বিক্রয় মূল্য থেকে জি ভাই। ওই 54 ইউনিটের ক্রয় মূল্য বাদ দিলে তো প্রফিট পাইলাম না, পাইলাম? না, আমার 5400 ইউনিটের বিক্রয় আমার এই মূল্যটা লাগবে। 54 ইউনিটের বিক্রয় মূল্য লাগবে। আমি কি বুঝাতে পারছি আমার এই থিমটা? জি ভাই। অন্যরা একটু কথা বলো, মুক্তা, বুঝছো? যদি তাই হয় তাহলে আমার এই 54, যেহেতু কস্ট আমি বসাই ফেলছি 1 লক্ষ টাকা, তাহলে এই 54 ইউনিটের বিক্রয় মূল্য লাগবে। তার মানে দেখো, এই ডিপার্টমেন্ট এর 1000 ইউনিট, ডিপার্টমেন্ট বি এর 2000 ইউনিট, সি এর 2400 ইউনিট, এই প্রত্যেক ইউনিটকে আমি ডিপার্টমেন্ট এর সেলস এর রেট কত ছিল, 20 টাকা না? হ্যাঁ ডিপার্টমেন্ট বি এর রেট ছিল 22 টাকা 50 পয়সা, ডিপার্টমেন্ট সি এর রেট ছিল 25 টাকা। এই রেট দ্বারা গুণ করলে এখানে একটা বিক্রয় মূল্য আমি অলরেডি পেয়ে দেবো, পাবো না? জি ভাই, পাবো। মানে হ্যাঁ ভাই যে ইউনিট গুলো আমি কিনেছি 1 লাখ টাকায়, ওইটা যদি আজকে আমি বিক্রি করি, তাহলে আমি এই রেট দ্বারাই বিক্রি করতে পারবো, কারণ এদের রেট হচ্ছে এইটা। কিন্তু আমি অ্যাকচুয়ালি হুম। বিক্রি কিন্তু করছি এইটা, আমি এটা কেন ব্যবহার করতেছি না? কারণ এখান থেকে উপরে কস্ট মাইনাস করলে অ্যাকচুয়াল প্রফিট আমি পাবো না। তাই অ্যাকচুয়াল প্রফিট আমার কত হবে এটা বের করতে গেলে আমার এই রেটকে আগে সেলসে রূপান্তর করতে হবে। এই যে ইউনিট, এইগুলোকে আমি সেলসে রূপান্তর করব, মানে যে আমি তো বিক্রি করতেছি না, কিন্তু যদি বিক্রি করি তাহলে আমার সেলস প্রাইস কত হতো। কথা ঠিক আছে? একই ইউনিটের কস্ট থেকে একই ইউনিটের সেলস বাদ দিতে হবে। না না, এক ইউনিটের সেলস থেকে কস্ট মাইনাস করতে হবে, কস্ট থেকে সেলস না। হয়তো সেলস থেকে। আচ্ছা, তাহলে আমি নিচে যাই। দেখো আমি সেই কাজটা এখানে করেছি। দেখো সেই কাজটা আমি এখানে করেছি, যে ওই 3 জনের যে ইউনিট ছিল তাদের রেট দ্বারা গুণ করেছি, করছি কিনা? হ্যাঁ জি ভাইয়া ভাই। করে দেখো এখানে 20,000, 45,000 আর হচ্ছে 60,000 হয়েছে। সব মিলে 1,25,000 টাকা আছে সেলস। এই 1,25,000 টাকা থেকে যখন 1 লক্ষ টাকা মাইনাস করলাম, তাহলে প্রফিট পেলাম 25,000। তাহলে এবার নিচে আসো, এই গ্রস প্রফিট হচ্ছে 25,000, এই যে নিচে লিখছি 25,000, ভাগ হচ্ছে সেলস হচ্ছে 1,25,000 গুণ 100, 20% পাইছি। কত পার্সেন্ট পাইছি? 20%। এবার বলো, বাংলাদেশে এই অঙ্কটা যদি পরীক্ষার হলে একদিনে করে, তাহলে যতজনই হবে সবার রেট এই 20%ই হতে হবে। থাপ্পড় দেবো কিন্তু একটা এরকম হওয়ার একদম। সুযোগ আছে? জি। বলছি দিয়ে দিচ্ছি একটু পরে। না। তাহলে এই 20%ই আমি কোথায় বসাবো বলো তো? ওই যে বলছিলাম রেট বের করার জন্য, এই দেখো 3 নম্বর ওয়ার্কিং, ক্যালকুলেশন অফ কস্ট পার ইউনিট। কিভাবে? কস্ট পার ইউনিটের সূত্র লিখে দিতে পাশে আবার, যে কস্ট পার ইউনিট সমান সেলস পার ইউনিট মাইনাস গ্রস প্রফিট পার ইউনিট। এইটা তো আগেও দেখাই আসছি আমি। তাহলে এই যে এর 20 টাকা ছিল বিক্রয় রেট, এখান থেকে কস্ট মানে পার্সেন্ট কাটলে প্রফিট হলো, সেটা minus করলে একটা 16 টাকা, একটা 18 টাকা, একটা 20 টাকা। এটা কিন্তু আগে একবার দেখাইছিলাম, আমি দেখাইছিলাম না উপরে? জি ভাই। এই রেটটা আমি বের করার সঙ্গে সঙ্গে আমি প্রত্যেকের কস্ট পার ইউনিটটা পেয়ে গেলাম। ঠিক আছে? হ্যাঁ। বলো তো, এইবার কি আমি পার্সেস আর ক্লোজিং আর হচ্ছে ওপেনিং এর টাকা বের করতে পারবো? জি ভাই, পাবো। কারণ আমি প্রত্যেকের মনে তো এই 16 টাকা, 18 টাকা, 20 টাকা দ্বারা গুণ করতে হবে। তাহলে দেখো 4 নম্বর ওয়ার্কিং এর নাম হচ্ছে ক্যালকুলেশন অফ পার্সেস প্রাইস। কি প্রাইস? পারচেজ প্রাইস। পার্সেসের ইউনিট গুণ রেট, বি এর পার্সেস ইউনিট গুণ রেট, সি এর পার্সেস ইউনিট গুণ রেট, টাকা পেয়ে গেলাম। ওয়ার্কিং পাস, ক্যালকুলেশন অফ ভ্যালু অফ ওপেনিং ইনভেন্টরি, ওপেনিং এর ইউনিট গুণ রেট, ওপেনিং এর ইউনিট গুণ রেট, 3 জনেরটা রেট আলাদা, ইউনিটও আলাদা, গুণ করে বসাই দিলাম। কি বুঝতেছো? জি ভাই। এবার প্রথমেই দেখাইছিলাম ক্লোজিং এর ইউনিট দেওয়া ছিল না, সেটা বের করার জন্য সূত্র হচ্ছে ক্লোজিং এর ইউনিট ইকুয়াল টু ওপেনিং যোগ পার্সেস লেস সেলস। এই সূত্রটা বসাই আমি এই রেটগুলো এখানে ইউনিটটা বের করছি 100, 160 আর 56। এটা আমি প্রথমেই দেখাইছিলাম যে কিভাবে বের করছি। এবার এখানে এই যে প্রত্যেকের ইউনিটকে রেট দ্বারা গুণ করব, আমি কি পাবো? তাদের টাকা পাবো। এবার এই টাকাগুলো ওপেনিং এর টাকা ওপেনিং এ বসাবো, পার্চেসের টাকা পার্চেসে বসাবো, সেলসের টাকা সেলসে, ক্লোজিং এর টাকা ক্লোজিং এ, যোগ বিয়োগ করলে গ্রস প্রফিট। তাই কি না? এটাই তো অঙ্ক। হ্যাঁ। এই হলো আমার অঙ্ক শেষ। পরের লিঙ্কে আমি আরো যদি কোনো কোশ্চেন থাকে সেটা বুঝাবো, বাসার কাজে এটা বুঝাবো। মানে এটা একটা ভিডিও আপলোড দেবো, তো এর জন্য এটা এই পর্যন্ত। এই হলো আমার অঙ্ক।
এইরকম এই অঙ্কটা পরীক্ষা আসার সম্ভাবনা অনেক বেশি, এবং এইটার মতো আরেকটা আছে, সেটাও আজকে আমি বাসা কাজ দিব।